চমৎকার, দীপার কাজের বাহবা দিতে হয়। আজকে কিন্তু দীপার হাতে সেই ওষুধ চলে এসেছে, যে ওষুধটা খাইয়ে উর্মি একেবারে কিন্তু সূর্যকে শেষ করে দিতে চেয়েছে, সূর্যের স্মৃতি বিস্মৃতির মাঝখানে রেখে দিয়েছে, সেই ওষুধটা কিন্তু একেবারে দীপার হাতের মুঠোয় চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি আজকের পর্বে। আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি দীপার অসাধ্য কেরামতিতে এবং অবিনাশ স্যারের সহযোগিতায় সেই ওষুধটা কিন্তু দীপার হাতে চলে এসেছে এবং দীপা সেই ওষুধটা টেস্ট করে একই বুঝতে পারলো, যে রেজাল্ট সে পেলো, সে রেজাল্ট দেখে দীপার চোখটা কপালে উঠে গেল। এত পরিমাণে নগণ্য একটা ওষুধ, এত পরিমাণে খারাপ একটা ওষুধ খাইয়ে ডাক্তারবাবু স্মৃতিটাকে একেবারে শেষ করে দিয়েছে, ডাক্তারবাবুকে একেবারে চূড়ান্ত লেভেলে পৌঁছে দিয়েছে, তার প্রত্যেকটা বিষয়কে স্মৃতি থেকে আউট করে দিয়েছে। ওই ওষুধের রেজাল্ট পেয়ে দীপা এবং অবিনাশ স্যার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যেভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে, প্রত্যেকটা মানুষের চোখ যেভাবে ঠিকরে বেরিয়ে গেছে, সেই বিষয়টা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। দীপার অসাধ্য বুদ্ধিতে কিন্তু আজকে দীপা সেই ওষুধটা উর্মির কাছ থেকে ছলনা করে তার কাছ থেকে নিয়ে নেয় এবং তার পরবর্তীতে ল্যাব টেস্ট করে যে রেজাল্ট সে পায়, এর পুরো বিষয়টা যে কি ঘটতে চলেছে বা কি ঘটেছে, পুরো বিষয়টা কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে ইন ডিটেলসে আলোচনা করব। সো চলো শুরু করা যাক আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি এটাই যে দীপ চলে এসেছে একেবারে দীপার বাড়িতে এবং সেখানে অবিনাশ স্যারের সাথে বসে গল্প করছে। তখন সেখানে দীপা চলে আসার বলতে লাগে, দীপ তুই কখন এলি বাবা, কখন এলি? তখন দীপ বলতে লাগে বড় মা তোমার সঙ্গে না আমার কিছু কথা রয়েছে। তখন সেখানে অবিনাশ স্যার বলতে লাগে, আরে বড় মা কেন বলছে, বড় মার সঙ্গে কি মিশে আছে? তখন দীপা বলতে লাগে, এই প্রত্যেকটা ডাক আমার কাছে অনেক বড় বড় একটা মানে সম্পদ, আমার কাছে অনেকটা বড়, এই ডাকের মধ্যে অনেক মায়া মমতা ভালোবাসা সবকিছু জড়িয়ে রয়েছে। আর দীপকে তো আমার আপন লাগে, দীপ প্রচন্ড আপন আমার কাছে, দীপকে না দেখলে আমি থাকতে পাই না। তখন দীপ এসে বলতে লাগে, বড় মা আমি জানি না জ্যাজার কেন এমনটা হয়েছে, তুমি চলে আসার কিছুদিন পরে কিন্তু কিছুদিন পরেও কিন্তু জ্যাজা ভালো ছিল, কিন্তু তার পরবর্তী মুহূর্তে আমরা দেখেছি বা আমি দেখেছি একদিন সকালে উঠে হঠাৎ করে জ্যাজা অন্যরকম হয়ে গেল, সবকিছু ভুলে ভালে গেল, সবকিছু ভুলে গুলিয়ে গেল। তখন দীপা ভাবতে লাগে, না এর রহস্য আমাকে ভেদ করতে হবে। তাই বলতে লাগে দীপা যে জানিস দীপ, আমি বুঝতে পারছি এর মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে, সেই রহস্য আমাকে ভেদ করতে হবে, এর মধ্যে কি যেন একটা রয়েছে, কি যেন একটা হারিয়ে যাচ্ছে, আমি সবকিছু বুঝতে পারবো। ডাক্তারবাবু ভালো ছিলেন ওই দিনকে সরোজিনী মার্কেটে, ওই দিনকেও কিন্তু ডাক্তারবাবু ভালো ছিলেন, ভালো থাকতে থাকতে হঠাৎ করেই আর আমাদের চিনতে পারছেন না, মানে উনি স্মৃতি আর বিস্মৃতির মাঝখানে রয়েছেন, উনি সবকিছু ভুলে যাচ্ছেন আবার পরেক্ষণে মনে পড়ছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, আমাকে কিন্তু সবকিছু হ্যান্ডেল করতে হবে। তখন দীপ এগিয়ে আসে আর বলতে লাগে আমি তোমাকে সহযোগিতা করব। তখন অবিনাশ স্যার বলতে লাগে, হ্যাঁ আমাদের একটা পজিটিভ পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এই বলে সবাই মিলে কিন্তু আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে, দীপ অবিনাশ স্যার এবং দীপা মিলে একটা রহস্যের ভেড়াজাল উদ্ধার করার চেষ্টা করতে লাগে। আর অন্যদিকে আমি দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু উর্মি প্রচন্ড রকমের রেগে রয়েছে, প্রচন্ড রকমের মানসিক ভারাক্রান্ত রয়েছে আর বলতে লাগে আমাদের এখানে আর থাকা যাবে না, এক মুহূর্ত থাকা যাবে না, এখানে থাকলে কিন্তু আমাদের চূড়ান্ত লেভেলে পৌঁছে যাবার। বারবার কিন্তু দাদায়ের বউ দিদির সঙ্গে দেখা হওয়া এবং উর্মি বলতে লাগে দিদির সঙ্গে দেখা হওয়া এটা কিন্তু ঠিক হচ্ছে না, দিদির সঙ্গে যতবার দাদায়ের দেখা হচ্ছে ততবার কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এক্ষুনি ইমিডিয়েটলি এই দিল্লি থেকে কলকাতা বন্দরে পৌঁছাতে হবে, কলকাতা আমাদের ফিরে যেতেই হবে। তখন সেখানে জয় বলতে লাগে, হ্যাঁ আমাদের সেখানেই যেতে হবে, আমাদের কলকাতায় ফিরে যেতে হবে, আমাদের তো এখানে মোটামুটি কাজ একটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের কলকাতায় যেতে হবে। এদিকে সোনাকেও সেই একই কথা বলতে লাগে। তখন সেখানে সূর্য বলেছিল, সূর্য সে বলতে লাগে, কি বলছে কলকাতায় যেতে হবে? না 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 আমি কলকাতা যাব না, যার যাওয়ার দরকার থাকবে সে কলকাতা চলে যাবে, আমি কলকাতায় যেতে পারবো না, যার যাওয়ার দরকার থাকে সে চলে যাবে। তখন জয় বলতে লাগে, দাদা আমরা সবাই একসঙ্গে এসেছি, আমরা সবাই একসঙ্গে চলে যাবো কলকাতা। কিন্তু সূর্য বলে, না আমি এখান থেকে যাব না, কোনো দিনও আমি এখান থেকে যাব না। সবাই মিলে সূর্যকে বোঝানোর চেষ্টা করতে লাগে, জয় তারপরে দিদিয়া উর্মি সবাই মিলে কিন্তু বোঝানোর চেষ্টা করতে লাগে যে আমরা এখান থেকে কলকাতা চলে যাবো। কিন্তু সূর্য বলতে লাগে, না আমি যাব না, যার যাওয়ার দরকার থাকে তোমাদের সবাই চলে যাও, তোমরা কোনো সমস্যা নেই, আমি এখানে থাকবো, কারণ আমি এখানে একটা আপন অনুভূতি পাচ্ছি, আমার একটা আপনজন যেন কোনো একটা অগভীর রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে, সেই আপনজনকে একা ছেড়ে আমি কলকাতায় ফিরতে পারবো না, কলকাতায় যেতে পারবো না, আমার যেন বারবার মনে হচ্ছে আমারই কোনো আপনজন এখানে রয়েছে, সেই আপনজনকে ছেড়ে আমি কখনো যাব না, কারণ সূর্যের মনের মধ্যে দীপার ভালোবাসা একটু 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 করে কিন্তু তার মধ্যে প্রবেশ করছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। আসলে সত্যি ভালোবাসা কখনো মিথ্যা হয়ে যায় না, এর জোর অনেকটা বেশি থাকে, এর ভয়ানক জোর থাকে, যেটা কিন্তু বাস্তবেও কিন্তু প্রমাণিত হয়েছে। তাই সূর্য মনের গভীরে হারিয়ে যাচ্ছে, আমার আপনজনকে ছেড়ে আমি কোথাও যাব না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
দীপা বসে রয়েছে এবং সে গভীর ভাবনার মধ্যে ডুবে রয়েছে। তাকে যেন একটা কেমন কেমন আপসেট মতো লাগছে, তাকে কেমন যেন একটা চিন্তিত মতো লাগছে। তখন সেখানে রূপা প্রবেশ করে এবং রূপা এসে কিন্তু মনে মনে ভাবতে লাগে, মা কিন্তু ভালো নেই, মাকে কেন এমন দেখাচ্ছে, মাকে কেন এমন দেখাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না। কিন্তু রূপা মনে মনে ভাবে মাকে এমন দেখানো তাই স্বাভাবিক তো, কেননা মায়ের ওপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, মায়ের ওপর দিয়ে অনেক রকমের সমস্যা তো চলে যাচ্ছে, সেক্ষেত্রে মাকে এমন দেখাচ্ছে সেটাই হয়তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, রূপা তখন মা বলে ডেকে ওঠে। তখন দীপা এগিয়ে আসার বলতে লাগে, রূপা আমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু প্রফেশনালি ডিল করতে হবে, আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, আমার আর তোর প্ল্যান কিন্তু সাকসেসফুল করতেই হবে। ওরা তো চলে এসেছে, চল গিয়ে বসে এখানে। তখন রূপা এক জায়গায় গিয়ে বসে এবং সেখানে কিন্তু সূর্য, উর্মি, তারপরে জয় সবাই চলে এসেছে। তখন দীপা তাদেরকে সম্বর্ধনা জানায়, কনগ্রাচুলেশনস এবং আসুন অভিনন্দন মানে ওয়েলকাম জানানো হয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দীপা বলতে লাগে যে আপনারা সবাই এসেছেন ডক্টর সেনগুপ্ত। তখন উর্মি বলতে লাগে, কেন আমরা কি আসতে পারি না? তখন দীপা বলতে লাগে, হ্যাঁ অবশ্যই আপনারা বসুন, প্লিজ বসুন। তখন সবাই মিলে যখন বসে পড়ে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জয় বলতে লাগে, আমরা তাহলে বিজনেসের একেবারে ডাইরেক্ট টু দ্য পয়েন্টে চলে যাওয়া যাক, আমরা বিজনেসের বিষয়টা আলোচনা করি। তখন রূপা বলতে লাগে, না আমি আগে আমার বিষয়টা জানাবো, আমার বিষয়টা আমি আগে দেবো। তখন সেখানে সূর্য প্রশ্ন করে, কেন বলো তো বারবার মুখে মুখে কথা বলো, কেন কথা বলো? হ্যাঁ, তোমাকে না এই শিক্ষা দিয়েছি আমি, তোমাকে এই শিক্ষা দিয়েছি, তুমি বারবার বড়দের উপরে কথা বলো কেন? আর এই কথা শুনতে কিন্তু উর্মির চোখটা কপাল উঠে গেছে, এদিকে রূপার চোখটাও কিন্তু কপাল উঠে গেছে, সে কিছু বুঝতে পারছে না, দীপাও কিছু বুঝতে পারছে না, যেন নিজের বাবার মতো করে কথা বলছো। তখন সেখানে রূপা মনে মনে ভাবতে লাগে, না আমার বাবা আমাকে ঠিক এইরকম ভাবেই শাসন করতো, আমার বাবা ঠিক আমাকে এইরকম ভাবেই শাসিত করে রাখতো, আজকে বাবা যেন সেই রকম ভাবে কথা বলছে। এদিকে সূর্য বলতে লাগে, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, তুমি বড়দের মাঝে মাঝে কথা বলো, বড়রা যেটা বলছে সেই কথাটা আগে শোনো, শোনার পরবর্তী মুহূর্তে তুমি তোমার কথাটা বলবে, তুমি কেন এইসব কথাগুলো বলছো? তখন অবিনাশ স্যার চলে আসার বলতে লাগে, ডক্টর সেনগুপ্ত আপনি কেন ওকে বকছেন, আপনি ওকে চেনেন, আপনি যেভাবে বকছেন সেভাবে তো মনে হচ্ছে আপনার নিজেরই কোনো আপনজন, আপনি ওকে চেনেন। আর অবিনাশ স্যারকে দেখে সূর্য তো সহ্য করতে পারে না, দীপার পাশে যায়। তখন সেখানে সূর্য বলতে লাগে, সরি ম্যাডাম, আমি না ওনাকে একদম সহ্য করতে পারি না, উনি কেন ওর সঙ্গে কথা বলছে? তখন সূর্য বলতে দীপা বলতে লাগে যে, সরি ডক্টর সেনগুপ্ত আপনি প্লিজ বসুন, অবিনাশ ও হচ্ছে আমাদের অফিসেরই একজন আমার পার্টনার, সেক্ষেত্রে আমরা দুজনেই অফিসটাকে চালাই, সেক্ষেত্রে অবিনাশ আপনি বসুন ডক্টর সেনগুপ্ত আপনি বসুন, আমরা দুজনে মিলে কথাটা বলবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি দীপা তখন প্রশ্ন করে, আচ্ছা ডক্টর সেনগুপ্ত, অবিনাশ স্যার যিনি প্রশ্নটা করলেন যে আপনি কি ওনাকে চেনেন, মানে রূপা ম্যাডামকে আপনি চেনেন? তখন সেখানে কিন্তু উর্মি বলতে লাগে, কেন এসব পার্সোনাল নিয়ে এর মধ্যে কথা হচ্ছে কেন, এখানে আমরা ডিল করতে এসেছি, এই ডিলের মাঝখানে অন্য কোনো কথা হবে না। আর তখন দীপা বলতে লাগে যে এখানে কিন্তু আমি ডক্টর সেনগুপ্তকে প্রশ্নটা করেছি, উর্মি আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন কেন? তখন উর্মি বলতে লাগে, আমার দাদার শরীর খারাপ, সেক্ষেত্রে দাদার কোনো কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিই। তখন সূর্য বলতে লাগে, সরি তোমরা সবাই চুপ করো, আমি কথা বলছি। আসলে না আমার একটা মেয়ে রয়েছে, আমার মেয়ে। তখন এদিক থেকে উর্মি বলতে লাগে যে আমাদের যে মেয়েটা রয়েছে ওটা সোনা। ও তখন সূর্য বলতে লাগে, হ্যাঁ আমাদের একটা মেয়ে রয়েছে, আমার একমাত্র মেয়ে সোনা রয়েছে, তো ওকে আমি এইভাবে বকাঝকা করি, সেক্ষেত্রে না আমি ওকেও আমার মেয়ের বয়সী মতো মনে করে নিয়েছি, মেয়ের মতো মনে করে নিয়ে না ওকে আমি বকা দিয়ে ফেলেছি, ওকে আমি বলে ফেলেছি, সরি রূপা ম্যাডাম, আই এম রিয়েলি সরি, আমি না বুঝতে পারিনি এই বলে সূর্য একটু আফসোস করতে লাগে, সূর্য একটু মাথায় হাত দিয়ে চিন্তার গভীরে হারিয়ে যেতে লাগে এবং সে মনে মনে ভাবতে লাগে যে এই মেয়েটার সঙ্গে তার যেন চিরজন্মের বন্ধন তৈরি হয়ে রয়েছে। এদিকে রূপাও কিন্তু কান্না চোখে তার বাবার দিকে তাকিয়ে দেখছে যে সত্যি তার বাবা তাকে মনে করতে পারছে, কিন্তু রূপা ভেবেই পাচ্ছে না কেন বাবা এরকম একটা স্টেজে রূপান্তরিত হয়েছে, কেন বাবা যেন, মা ঠিকই বলেছিল, রূপা ভাবছে মা ঠিকই বলেছিল, বাবা স্মৃতি এবং বিস্মৃতি দুটোরই মাঝখানে অবস্থান করছে, কখনো কিছু মনে করতে পারছে, কখনো তো ভুলে যাচ্ছে, এরকম একটা স্মৃতি বিস্মৃতির মাঝখানে কিন্তু বাবা বিরাজ করছে। তাই রূপা মনের গভীরে হারিয়ে যাচ্ছে, সত্যি বাবা আমার সেই আগের বাবাই রয়ে গেছে, কিন্তু বাবাকে কোনো এক রহস্য লুকিয়ে রেখে দিয়েছে তার স্মৃতি বিস্মৃতি ঘটাতে, এর পেছনে কিন্তু অনেক বড় কারণ লুকিয়ে রয়েছে। তো যাই হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য বলতে লাগে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম যখন প্রশ্ন বলছিলেন যে আমি আগে শুরু করবো বিজনেসের বিষয়টা, তাহলে ম্যাডাম রূপা ম্যাডাম আপনি শুরু করে দিন। তখন সেখানে রূপা বলতে লাগে, না আমি শুরু করবো না, অ্যাকচুয়ালি কাকাই যখন বলছিল কাকাই শুরু করুক। তখন সেখানে সূর্য বলতে লাগে, কি বলছো তুমি? আরে কাকাই বলছে কেন? আরে আমার ভাইকে কেন কাকাই বলছো? উর্মি রিয়াক্ট করে ওঠে, আরে কেন কাকাই কে কাকাই? তখন সেখানে রূপা বিষয়টাকে দীপা বিষয়টাকে মধ্যস্থতা করার চেষ্টা করতে লাগে। আসলে ডক্টর সেনগুপ্ত আপনি এক্ষুনি বলেছিলেন না যে আপনি রূপা ম্যাডাম আপনার মেয়ের মতো মনে করে আপনি ওকে বকে দিয়েছেন, ঠিক তেমনি রূপা ম্যাডামও আপনাদেরকে বড় গুরুজন ভেবে, এবং ডক্টর সেনগুপ্ত আপনার ভাই যেহেতু, তাই গুরুজন ভেবে আপনার ভাইকে ও কাকাই বলে ডেকেছে। ভুল কি করেছে? কোনো ভুল তো কিছু করেনি, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই, আপনার কাজটা শুরু করুন। তখন সেখানে
রূপাও কিন্তু একটু আনন্দিত হয় এবং উর্মির সমস্ত জবাব কিন্তু যোগ্য জবাব, মুখ্য জবাব কিন্তু সেখানে দিয়ে দেয়। তখন রূপা আস্তে আস্তে ওঠে এবং রূপা উঠে কিন্তু সে বিজনেসের ডিলটা শুরু করে দেয়, সে বিজনেসটা বোঝাতে শুরু করে দেয় কিভাবে রূপার কোম্পানি 30% গ্রোথ থেকে শুরু করে 70% থেকে কিভাবে 100% গ্রোথ করেছে, পুরো বিষয়টা স্ট্রাকচারটা একবারে হাসি মুখে বলে বুঝিয়ে দেয়। এবং সূর্য অবাক দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে রয়েছে, তার মনের গভীরে, মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভেসে উঠছে সেই রূপার প্রতিচ্ছবি, কেন একটা আপনজনের প্রতিচ্ছবি কিন্তু সূর্যের মাথার মধ্যে কিন্তু ঘুরছে। আর দীপা কিন্তু সেই তাকিয়ে তাকিয়ে দেখছে সূর্যের মানসিক কন্ডিশনটা। সূর্য কিন্তু মনে করতে পারছে কিছু না কিছু হচ্ছে সূর্যের মধ্যে, সেটা কিন্তু দীপা অনুভব করছে, সেখানে থাকা প্রত্যেকটা মানুষই কিন্তু বুঝতে পারছে। আর রূপা হাসি মুখে তার কোম্পানির ডেভেলপমেন্টের বিষয়টা কিন্তু পর্যালোচনা করতে শুরু করে দিয়েছে। তো এদিকে যখন পর্যালোচনা শেষ হয়ে গেছে তখন সেখানে সূর্যই প্রথমে কিন্তু হাততালি দিয়ে ওঠে আর বলতে লাগে ওয়াও ওয়াও, কি সুন্দর একটা প্ল্যান, কি সুন্দর প্ল্যান। সূর্যের মুখে হাসি আর ধরে না, সূর্যের মুখের হাসিটা যেন একেবারে মানে অফুরন্ত হাসিতে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে। এবং অবিনাশ্বর কিন্তু রূপাকে বাহবা দিতে লাগে যে এইটুকু একটা মেয়ে, সূর্য মনে মনে ভাবতে লাগে এইটুকু একটা মেয়ে, এর মধ্যে সত্যি ট্যালেন্টের অভাব নেই, প্রচন্ড ট্যালেন্ট রয়েছে। সূর্য কিন্তু এটাই মনে করতে লেগেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কুন্তলা দেবী চলে এসেছে এবং সেখানে কাঠ ফাট বিছে একটা যজ্ঞের আয়োজন করছে। তখন সেখানে দীপ প্রচন্ড বকা দিতে শুরু করে দেয়, কেন এসব করছেন, কেন এসব করছেন কেন। কিন্তু দীপের কোনো কথায় কর্ণপাত না করে কুন্তলা দেবী সেই যজ্ঞের কাঠগুলো সাজিয়ে সেখানে ঘি ঢেলে সেখানে আগুন ধরাতে শুরু করে দেয়। আর বলতে লাগে বাড়িতে কেউ নেই, দীপ বলতে লাগে বাড়িতে কেউ নেই, দেখে আপনি এসব কিন্তু কি করছেন। তখন দিদিয়া চলে আসে, দিদিয়ার সঙ্গে দীপ কিন্তু বলে যায় দেখো না দিদিয়া, ওদেরকে বারণ করছি, উনি কিন্তু শুনতে চাচ্ছে না। তখন দিদিয়া গিয়ে চোটপাট করতে শুরু করে দিলে তখন কুন্তলা দেবী আবার উঠে দাঁড়ায় আর বলতে লাগে কি ব্যাপার, আপনার একটা মেয়ে আছে তাই না, আপনার একটা মেয়ে আছে, সে বিদেশে পড়াশোনা করে, কোনোদিন দেখেছেন আপনার মেয়ের মাথার খুলিটা হাওয়া হয়ে গেছে, মাথার খুলিটা আলগা হয়ে সেখান থেকে ঘেলু বেরিয়ে এসছে, আপনি কি দেখেছেন? আপনার স্বামী আছে না, আপনি কি কখন দেখেছেন আপনার স্বামীর রক্ত মাখা চেহারাটা? এই সোনা দেখেছে এরকম করে মানে দিদিয়াকে ভয় দেখাতে শুরু করে দেয়। দিদিয়া তখন ভয়ে একেবারে কম্পমান হয়ে যায়, থরথর করে কাঁপতে শুরু করে দেয়। তখন সেখানে কুন্তলা দেবী আরো বেশি ভয় পাওয়াতে শুরু করে দেয়, আরো বেশি, এবং সোনার কাছে গিয়ে বলতে লাগে সোনা এটা বুঝতে পারছে না, তুমি কি ভুলে গেছো সোনা, তুমি কি ভুলে গেছো সেই রুডির রক্ত মাখা চেহারাটা, ফুলদানি নিয়ে আমার রুডির মাথায় প্রচন্ড আঘাত মেরে তার মাথার খুলিটা বেরিয়ে এসেছিল, সেখান দিয়ে রক্তে ভেসে গিয়েছিল। এরকম করে ভয় দেখাতে শুরু করে দেয়। আর এদিকে দীপের কাছে এসে বলতে লাগে কি ব্যাপার, কি হচ্ছে। দীপ একটুখানি রিয়াক্ট করেছিল যে আপনি সোনা দিদি ভাই একটু ভালো হচ্ছে, আর আপনি সেই সবগুলো করছেন। তখন সেখানে কুন্তলা দেবী এসে দীপকাও কিন্তু বিভিন্ন রকমের বকাঝকা করতে লাগে, কেন করবো না, আমি অবশ্যই করবো। এবং সেখানে দিদিয়ার কাছে গিয়ে কিন্তু আবারও তাকে ভয় দেখাতে শুরু করে দেয়, আপনি কি কখনো দেখেছেন আপনার মেয়েটার মাথা খুঁড়িটা আলাদা হয়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে, এরকম করে ভয় দেখাচ্ছে যখন, তখন সেখানে কিন্তু আর সহ্য করতে পারছে না। এখানে তখন আমরা দেখতে পাচ্ছি যে কুন্তলা দেবী বলতে লাগে আমি সোনা তোমার সঙ্গে একটু কথা আছে, সোনা তুমি প্লিজ আমার সঙ্গে চলো, প্লিজ সোনা তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে কিন্তু তোমার সঙ্গে কিন্তু আমার একটা কথা রয়েছে, জরুরি কথা রয়েছে। তখন সেখানে দিদিয়া বলতে লাগে না আমি আপনার হাতে সোনাকে ছেড়ে দেবো না। তখন কুন্তলা দেবী বলতে লাগে সোনা তুমি কি চাও, তুমি কি আমার সঙ্গে যেতে চাও, তোমাকে কি খুব একা মনে হচ্ছে। তখন সেখানে সোনা বলতে লাগে না আমার কারো লাগবে না, আমার একা মনে হচ্ছে না, আমার কারো লাগবে না, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। সোনা যখন এরকম করে অপমানসূচক কথা বলতে লাগে তখন দিদিয়া এবং সেখান থেকে দীপ সবাই কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে যায়। তখন সেখানে কুন্তলা দেবী এগিয়ে এসে বলতে লাগে রুডি এসেছিল, জানো সোনামা, রুডি এসে আমাকে বলছে আমি শান্তিতে নেই, আমার মুক্তি চাই। তুমি কদিন আগে গিয়ে, তুমি এদিনকে গিয়ে তোমার খুনি মায়ের সঙ্গে দেখা করে এসছো না, তোমার স্বামীর খুনির সঙ্গে দেখা করে এসছো না, ওটা কিন্তু রুডি মোটেই পছন্দ করেনি, মোটেই সহ্য করতে পারছে না। তাই রুডি আমার কাছে যে কাঁদছিল, মা আমি শান্তিতে নেই। তখন একথা শুনে কিন্তু সোনার মনটা একেবারে আনছান করে ওঠে। তখন রুডির মা বলতে লাগে, কুন্তলা দেবী বলতে লাগে যে আর কোনোদিন কখনো জীবনে বেঁচে থাকতে যেন কখনো তোমার মাকে তোমার আর তোমার বাবার মাঝখানে আসতে দেবে না, কোনোদিনও আসতে দেবে না। তখন সোনা বলতে লাগে হ্যাঁ আমি আসতে দেবো না। তখন রুডির মা বলতে লাগে যদি কখনো আসতে দাও এর পরিণতি কিন্তু অনেক ভয়ানক হতে পারে। এরকম করে সোনাকে ভয় দেখাতে শুরু করে দেয়। সোনা তখন ভয়ে থরথর করে কাঁপতে লাগে আর বলতে লাগে না ওই খুনি মাকে কোনোদিনও আমাদের ভেতরে আসতে দেবো না। তখন কুন্তলা দেবীর একেবারে উদ্দেশ্যটা চরিতার্থ হয়, কুন্তলা দেবী সোনার পেছনে দাঁড়িয়ে একেবারে আনন্দের হাসতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সূর্যের এরকম প্রচন্ড হাসি মুখ দেখে কিন্তু রূপাও কিন্তু মনে মনে অনেকটাই কিন্তু আশ্বস্ত হতে শুরু করে দিয়েছে, সত্যি তার আগের বাবা আবারও যেন ফিরে এসছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি তখন সেখানে হরিশ চলে এসছে, হরিশ বলছে ম্যাডাম তাহলে ডিনারটা কি আমরা বাইরে সার্ভ করবো? তখন দীপা বলতে লাগে হ্যাঁ তুমি ডিনারটা বাইরে সার্ভ করে দাও, আমরা সেখানে খেয়ে নেবো। তখন সেখানে উর্মি উঠে দাঁড়ায় আর বলতে লাগে দাদাই আপনার তো ওষুধটাও খেতে হবে, আপনার খাবারটা খেতে হবে, চলুন আপনার ওষুধটা আমি খাইয়ে দিচ্ছি, আপনার খাবারটা আমি খাইয়ে দিচ্ছি। আর সবার সামনে এরকম করে খাবার খাইয়ে দেওয়ার কথা বলতে সূর্যের পেস্টিজে লাগে।
সূর্য তখন প্রচন্ড রিয়াক্ট করে, ওটা কি বলছো তুমি, কি বলছো, আমি কি ছেলে মানুষ, আমি কি বাচ্চা মানুষ, আমার তুমি ওষুধ খাইয়ে দেবে, আমার তুমি খাবার খাইয়ে দেবে, কি বলছো তুমি এখানে, এখানে কি বলছো তুমি। তখন সেখানে উর্মি একেবারে চুপ করে যায়। তখন সেখানে সূর্য দাদাইয়ের কাছে চলে আসে, মানে জয়ের কাছে চলে আসে। জয়ের কাছে এসে তাকে চোটপাট করতে লাগে। জয় তুই কি হচ্ছে কি, তোর ওয়াইফ এরকম করে আমার সঙ্গে এরকম করলে কি করে হবে, আমি কি বাচ্চা মানুষ, আমাকে খাবার খাইয়ে দিতে হয়, আমাকে এ করতে হয়, আর আমি অসুস্থ, হ্যাঁ তোর বউ আমাকে বলছে অসুস্থ তাই বলে আমাকে ওষুধ খাইয়ে দেয়, আমাকে অসুস্থ, আমি কোন কাজটা করতে পারি না, তুই বল আমি কোন কাজটা করতে পারি না। তখন সেখানে জয় বলতে লাগে আসলে তুই চুপ কর না, চুপ কর, এটা অফিস, এটা অফিস। তাহলে যখন সূর্য বলতে লাগে তাহলে এটা অফিস যখন, তখন তোর বউকে সাবধান কর, তোর বউকে সাবধান কর, বল এই অফিসের মধ্যে যেন এরকম কথাবার্তা না বলে, আর আমার ওষুধ আমি খাই কি না খাই, আমার খাবারটা আমি খাই কি না খাই, ওকে অত নিয়ে চিন্তা করতে হচ্ছে কেন, আর ওষুধটা আমি খাওয়ার পরে খাই, তাহলে ওকে অত চিন্তা ভাবনা করতে হবে না। তখন সেখানে দিবা বলতে লাগে আচ্ছা ঠিক আছে, আপনার যখন এত সমস্যার মধ্যে পড়েছেন, ঠিক আছে হরিশ তুমি খাবারটা না এখানেই সার্ভ করে দাও, এখানেই সার্ভ করে দাও, তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই। তখন সবাই মিলে কিন্তু সেখানে বসে পড়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে, একেবারে সবাই মিলে বসে পড়ে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দীপা মনে মনে ভাবতে লাগে আজকেই ওষুধের রহস্য আমাকে ভেদ করতে হবে, ওই ওষুধটা আজকেই আমার হাতে পাওয়ার জায়গায়, আজকে আমাকে এই ওষুধের রহস্য ভেদ করতেই হবে। এইবারে দীপা নিজের মনে মনে প্ল্যানটা সাজাতে লাগে এবং বুদ্ধিটা ফাঁকতে লাগে, নিজের মনে মনে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুন্তলা দেবী সমস্ত কিছু যজ্ঞটজ্ঞ শেষ করে দিয়েছে, শেষ করে দিয়ে কিন্তু আবার সোনার সঙ্গে বিভিন্ন রকমের বাজে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। তো সোনাকে এরকম করে ভয়ভূত দেখিয়ে তাকে, মানে সেখান থেকে কিন্তু ভয়ভূত দেখিয়ে তাকে বলতে লাগে রুডি ভালো নেই, তার জন্য কিন্তু তোমার বাবা এবং তোমার মাকে কোনোদিনও কাছে আসতে দেওয়া যাবে না, তোমাদের ভেতরে এন্টার করতে দেওয়া যাবে না। তখন সোনা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় আমি বেঁচে থাকতে কোনোদিন আমার মা আমার বাবার মধ্যে এবং আমাদের ফ্যামিলির মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না। তো যাই হোক এরকম একটা পর্ব মিটে যায়। পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে। তখন যখনই খেতে বসেছে তখনই কিন্তু উর্মি সেই ওষুধটা, দুটো ওষুধ নিয়ে বাইরে বার করে সূর্যের সামনে ধরে। সূর্য তখন বলে আরে উর্মি তুমি আবারও পাগল হয়ে যাচ্ছ না, কেন ওষুধটা আমি এখন খাবো না, আমি খাবার পরে খাবো। তখন সেখানে একেবারে প্ল্যান মাফিক কিন্তু সেখানে চলে যায় অবিনাশ স্যার গিয়ে বলতে লাগে আসলে উর্মি ম্যাডাম এক কাজ করুন, আপনি ওষুধটা না প্লেটের বাটিতে রেখে দিন, তাহলে কোনো সমস্যা হবে না, এই প্লেটটা নিয়ে আমি ডক্টর সেনগুপ্তের পাশে রাখবো। তখন উর্মি আর কি করে সবার মাঝখানে, তখন তার বলতে পারছে না কিছু, তখন উর্মি সেই ওষুধ দুটো কিন্তু অবিনাশ স্যারের সে প্লেটে রাখে, প্লেটটা নিয়ে অবিনাশ স্যার একেবারে দীপার পাশে সূর্যের পাশে একেবারে সেই প্লেটটা রেখে দেয়। সেই প্লেটটা রেখে দিয়ে বলতে লাগে ডক্টর সেনগুপ্ত আপনি খেয়ে নিন, আপনার খাবার পরবর্তী মুহূর্তে কিন্তু আপনি ওষুধটা খাবেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে এবার কোনো ব্যাপার নেই। তো তখন সেখানে কিন্তু সূর্য খেতে শুরু করে দেয়, কিন্তু সূর্য খাচ্ছে, এদিকে কিন্তু দীপা মনে মনে ওষুধের দিকে তাকিয়ে রয়েছে, এই ওষুধটাই হচ্ছে আমাকে নিতে হবে। দীপার আজকে মিটিং করার মেন টার্গেট, মেন উদ্দেশ্য ওই ওষুধটা তার হাতের মুঠোয় নিতে হবে এবং সেই হাতের মুঠোয় নেওয়ার পরে কিন্তু সেই ওষুধটা ল্যাব টেস্ট করিয়ে দেখতে হবে ওষুধের মধ্যে কি রয়েছে, সমস্ত রহস্য কিন্তু এই ওষুধের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই দীপা মনে মনে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ শুরু করে দেয়। আর দীপার পাশে গিয়ে দীপার চেয়ারে হাত দিয়ে অবিনাশটা যখন দাঁড়িয়েছে তখন কিন্তু সূর্যার মোটে সহ্য করতে পারছে না, সরি ম্যাডাম এই মানুষটাকে না আপনার পাশে বেমানান লাগছে, আপনি প্লিজ এখানে অনেকে একটু এখান থেকে সরে যেতে বলুন, ওখানে সরে যেতে বলুন। তখন সেখানে জয় বলতে লাগে আরে দাদা এটা ওনারই অফিস, উনি কোথায় দাঁড়াবেন কার পাশে দাঁড়াবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, তুই কোনো কথা বলিস না। তখন সূর্য বলতে লাগে দেখ না আমি না কেমন যেন একটা সহ্য করতে পারছি না, স্যার প্লিজ আপনি একটা অন্য জায়গায় গিয়ে বসুন। কিন্তু সূর্য সহ্য করতে পারছে না, কারণ তার ওয়াইফের পাশে গিয়ে দাঁড়ানোটা সে সূর্য মেনে নিতে পারছে না, মনের এক গভীর থেকে কিন্তু এই টান থেকে এই বিষয়টা চলে আসে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক সেখানে কিন্তু প্ল্যান মাফিক এবারে কিন্তু হরিশ খাবার নিয়ে এসে তার দীপা ম্যাডামের কাছে দিতে যাওয়ার সময় দীপা সেটা বুদ্ধি করে সেই খাবারটা কিন্তু সেই সূর্যের ওষুধের প্লেটের উপরে ফেলে দেয়। তখন সেখানে সবাই অবাক হয়ে যাচ্ছে এ কি হলো। তখন সেখানে রূপা কিন্তু মা বলে চিৎকার করে ওঠে, মা কি হলো এটা। তখন সেখানে দীপা বলতে লাগে ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিন্তু সূর্য বিভিন্ন রিয়াক্ট করে ওঠে আরে কি হচ্ছে রূপা ম্যাডাম, আপনি একবার আমার ভাইকে কাকাই বলছেন, বাবা বলছেন, মানে কাকাই বলছেন, একবার ওনাকে ম্যাডামকে মা বলে ডাকছেন, আপনি তো হঠাৎ করে আমাকে বাবা বলে ডেকে দেবেন, কি হচ্ছে এটা প্রফেশনালি ডিল করুন প্লিজ ম্যাডাম বোঝার চেষ্টা করুন, এটা একটা অফিস, এটা একটা প্রফেশনালি ডিলের জায়গা, এখানে কখনো কাকাই বাবা মা এসবগুলো করবেন না, এরকম করবেন না, কি হচ্ছে আপনি কেন বারবার ওনাকে কেন মা বলে ডেকে দিলেন, এরকম করে মা বলে ডেকে দিলেন। এগুলো সূর্য এইসব বিষয় নিয়ে কিন্তু মজে উঠেছে, এরই ফাঁকে কিন্তু দীপা সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতে লাগে আর বলতে লাগে ঠিক আছে এইটা বিষয়টাকে নিয়ে। এবং হরিশ হঠাৎ করে গিয়ে কিন্তু সেই মানে ওষুধ যেটা ছিল সেখানে চিকেন পড়ে গিয়েছিল, সেই খাবারের প্লেট শুদ্ধ ওষুধ শুদ্ধ কিন্তু একটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন উর্মি চিৎকার করে কি হলো যা ওষুধটাই হয়ে গেল। তখন সেখানে দীপা বলতে লাগে আসলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না, ওষুধ আমাদের হরিশ আছে, কি ওষুধ আপনি বলে দেন ও নিয়ে আসবে। তখন উনি বলতে থাকে আসলে না ঠিক আছে আসলে এক কাজ করি ওষুধ আমার কাছেও আরো আছে, আমি সেই ওষুধটা আমি দিয়ে আসবো।
দিয়ে দেবো এই বলে উর্মি আবারও ব্যাগ থেকে ওষুধ বার করে আবার সূর্যের সামনে ধরে। তখন সূর্য আবারও প্রচন্ড বিরক্ত হয়ে যায়, প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সে আর বুঝতেই পারছে না কেন ওষুধ নিয়ে এত বাড়াবাড়ি, কেন ওষুধ নিয়ে এত তাড়াতাড়ি করছে। এদিকে দীপা কিন্তু মনে মনে ভাবছে, দীপা কিন্তু একেবারে প্ল্যান মাফিক কাজ করতে শুরু করে দেয়। দীপা কি করে, দীপা তখন আস্তে আস্তে করে কিন্তু উঠে যায়। এদিকে এরা যখন বসা শুরু করে দিয়েছে, একে অপরের মধ্যে কথা কাটাকাটি করছে, জয়ের সঙ্গে বিভিন্ন কথা কাটাকাটি করছে, সূর্য আবারও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। বারবার বারবার কেন ওষুধটা খাওয়াতে হবে। আরে সূর্য বলতে লাগে ওই ওষুধ খেলে আবার অসুবিধা হয়, আমার মাথাটা ঝিমঝিম করে, আমার ভিতরটা কেমন একটা হয়। তখন জয় বলতে লাগে, দাদা তুই তো এই ওষুধটা খা, সারা জীবন ধরে তো খাচ্ছিস, এই ওষুধটা খাচ্ছিস, তুই ওষুধটা খেলে ভালো থাকিস। কিন্তু সূর্য বলতে লাগে, না না, আমি ওই ওষুধটা খেলে ভালো থাকি না, ওই ওষুধটা খেলে আমার অসুবিধা হয়, মাথাটা ঝিমঝিম করে ওঠে, আমি যেন কেমন একটা হয়ে যায়। এদিকে দীপা এইসব কথাগুলো শুনে কিন্তু দীপার চোখটা কপালে উঠে যাচ্ছে, ডাক্তারবাবু সত্যিই ঠিক কথা বলছে। তখন তখন অবিনাশ বলতে লাগে, হরিশ তুমি এক কাজ করো, ওই ডাস্টবিনটা সার্ভ করে দাও। তখন হরিশ ডাস্টবিন নিয়ে বাইরে বেরিয়ে যায়। তখন দীপা বলতে লাগে, আমি একটু আসছি, আমি একটুখানি আসছি, আপনারা খাওয়া দাওয়া করেনি, আমি একটু আসছি। এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায়। তখন অবিনাশ স্যার বলতে লাগে, প্লিজ আপনারা এবার খাওয়া শুরু করেন, কোনো সমস্যা নেই। এদিকে উর্মি ভাবতে লাগে, না এই সব বড় গোলমাল হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ওদিকে আমরা দেখতে পাচ্ছি দীপা কিন্তু হাতে ওষুধটা নিয়ে মনে মনে ভাবতে লাগে, না এই সেই ওষুধ, এই সেই ওষুধ, এই ওষুধের মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে, এটাকে ল্যাব টেস্ট করাতে হবে, ল্যাব টেস্ট করিয়ে আমাকে দেখতে হবে এই ওষুধের মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু বন্ধুরা তোমরা প্রোমো দেখেছো নিশ্চয়ই, প্রোমোতে কিন্তু এটাই দেখানো হয়েছে যে ওষুধের ল্যাব টেস্ট করানোর পরে কিন্তু দীপা ধরে ফেলেছে যে সেই ওষুধটা কিন্তু জাল ওষুধ। সেই ওষুধটা খেয়ে ডাক্তারবাবুর শরীরে এত পরিমাণে অস্বস্তি তৈরি হয়ে গেছে, ডাক্তারবাবু স্মৃতি এবং বিস্মৃতির মাঝে রয়েছে, সবকিছুকে ভুলিয়ে রেখে দিয়েছে এই একমাত্র ছোট্ট একটা ওষুধের বড়ি। তাই দীপা কি রিয়াক্ট করেছিল সেটা কিন্তু আমরা আগামী বুধবারের দিন দেখতে পাবো। তো সেটাই দেখানো হয়েছিল। তো যাই হোক, দীপা এই ওষুধটাকে হাতে নিয়ে দীপা যে ল্যাব টেস্ট করিয়ে কি রেজাল্ট পাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দীপার হাতে যখন ওষুধ চলে এসেছে তখন দীপা কি পারবে সবকিছুকে শেষ করে দিয়ে, মানে কি বলো, সবকিছু মানে শয়তানিকে শেষ করে দিয়ে একেবারে উর্মির মুখোশটাকে সবার সামনে খুলে দিতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।